যাদবপুর ইউনিভার্সিটির অ্যাক্সেসিবল লাইব্রেরিজ ফর পার্সনস উইথ ডিসেবিলিটিসের পক্ষ থেকে আমি নন্দিনী সরকার অনিতা অগ্নিহোত্রীর লেখা উপন্যাস সকালবোধন পড়ছি। এটি একটি হার্ডব্যাক বই, যার কাভার পেজে মা দুর্গার মুখটি আঁকা আছে। প্রথম ফ্ল্যাপে লেখা আছে সামনের দিকে, অর্জুন মৃৎশিল্পীর পরিবারে জন্মায়নি। তার পারিবারিক বৃত্তি ছিল চামড়ার কাজের। 14 বছরের ছেলেকে মাটির নেশায় ধরেছিল। স্কুল পালিয়ে কুমারটুলি গিয়ে গুরু রামপালের কাছে বসে থাকত অর্জুন। কৌলিন্য ছিল না। এন্টালির দরিদ্র পল্লী থেকে 4 দশক ধরে লড়াই করেছে অর্জুন, অর্থ সংকট ও উচ্চবর্ণের তৈরি করা প্রতিকূলতার সঙ্গে। তার ভিতরকার শিল্পী সত্তা নিজেকে অটুট রেখেছে। অর্জুনের সংসার ও তার পাশাপাশি মৃৎশিল্পীদের নিজস্ব জগৎ স্পষ্ট ফুটে উঠেছে চোখের সামনে। 70-এর দশকের সংগ্রামে নিহত বিক্ষত ছেলেমেয়েদের বাবা মায়ের বেদনা বিদ্ধ পদযাত্রাও চলেছে সমান্তরালভাবে। নিহত বাবু ও খোকনের বাবা মা তীর্থঙ্কর অরুণিমা, অকালে হারানো তপেশের মেয়ে আনন্দী, তার বন্ধু স্বপ্নাভ, এদের কাহিনীর সঙ্গে জড়িয়ে গেছে অর্জুন, সরজু, প্রদীপ, বনুর, বেঁচে থাকার উপাখ্যান। আজও মানুষ কত ছলেই দূরে রাখে মানুষকে, আর সুদূর ঈশ্বরীর অকাল বোধনে মুছতে চায় নিজের সৃষ্ট পাপ। মর্মস্পর্শী কাহিনীর মধ্যে জ্বলে উঠেছে কলকাতার এক অদেখা অবয়ব। বইটির কাভারের পেছনের ফ্ল্যাপে লেখা, অনিতা অগ্নিহোত্রীর জন্ম 1956 কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স নিয়ে বিএ পাশ করেছেন। পরে অর্থনীতি ও বিকাশ অর্থনীতিতে এমএ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ড থেকে। খুব ছোটবেলা থেকেই সন্দেশ পত্রিকায় নিয়মিত কবিতা ও গদ্য লেখেন। 80-র দশক থেকে ছোট গল্প লিখছেন কবিতার পাশাপাশি। কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছোটদের জন্য গল্প উপন্যাস লিখতে ভালোবাসেন। কাজের সূত্রে ঘুরেছেন সারা ভারতবর্ষ, বিশেষ করে বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ। ভারতীয় প্রশাসনিক সেবার সদস্য। ছোট গল্পের জন্য পেয়েছেন সোমেনচন্দ্র পুরস্কার। প্রথম প্রকাশ এই বইটির 1409, কলকাতা বইমেলা 2003, দাম 60 টাকা, প্রচ্ছদপট সমীর সরকার। অকাল বোধন, novel by Srimati Anita Agnihotri, published by Mitra and Ghosh Publishers Private Limited, 10 Shamacharan Day Street, Kolkata, 7,73,000, price ₹60, ISBN 8172937679। শব্দগ্রন্থন টেকনোগ্রাফ 1/98, নাকতলা, কলকাতা 7,47,000। মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, 10 শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 7,73,000 হইতে এস এন রায় কর্তৃক প্রকাশিত। চয়নিকা প্রেস, রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 7,09,000 হইতে মুদ্রিত। পরের পেজে মা উৎসর্গ করেছেন লেখিকা মা ও বাবুকে। ভূমিকা। অকালবোধন উপন্যাসটি আমি 2 বছর ধরে লিখেছি। আমার ভিতরের কাহিনীটি তার নানা উপশাখা নিয়ে খুব ধীরে বড় হয়েছে। কথা সাহিত্যের সম্পাদক অশেষ ধৈর্যশীল না হলে এত যত্ন ও মনোনিবেশ নিয়ে আমি লিখতে পারতাম না। ডিসেম্বর 2002-এর মাঝামাঝি লেখাটি যখন সত্যিই শেষ হলো, আমার মনে হলো অনেক দিনের আত্মীয়তা, বন্ধুত্ব ও আদান প্রদানের একটি পর্বও যেন শেষ হয়ে গেল। অকালবোধনের পটভূমি 70 দশক থেকে শতক শেষের কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল। চর্মকার রুপিনের ছেলে অর্জুনের পাশাপাশি এসেছেন অরুণিমা, তীর্থঙ্কর, স্বপ্নাভ, ত্রিদীপ, মনোজ, এরা। বলাই বাহুল্য, আমার দেখা ও কল্পনা নানা বিনির্মাণের প্রক্রিয়ায় এই চরিত্রগুলিকে নতুনভাবে সৃষ্টি করেছে। যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে, আমার শ্রদ্ধায় তা পূর্ণ হয়ে যাবে আশা করি। 70 দশকে যে আন্দোলন পশ্চিমবঙ্গকে আলোড়িত করেছিল, তার স্মৃতি বর্তমান প্রজন্মের কাছে এখন অনেকটাই ধূসর। মুক্তির স্বপ্ন মানুষকে দেখাতে উদ্বুদ্ধ হয়েছিল যে তরুণ তরুণীরা তাদের অনেকে অকালে চলে গেছে। মাঝে মাঝেই মনে হয় এদের প্রিয়জনেরা কেমন আছেন, কেমন করে কাটে তাদের জীবন। অরুণিমা, তীর্থঙ্কর, আনন্দী, উর্মি, দেবিকা, এদের ত্যাগ ও বিষাদের ব্যক্তিগত দিকটি আমি ধরতে চেষ্টা করেছি। আন্দোলনের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণ আমার ক্ষমতার অতীত ছিল। অজয় বসুরায় ও সত্যেন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জেল থেকে মাকে বইটি থেকে আমি অনুপ্রেরণা নিয়েছি বাবু, খোকন, অরুণিমা, তীর্থঙ্করের চরিত্র নির্মাণের উপাদান।
অর্জুনরা আমাদের খুব কাছেই ছিল, এত কাছে যে প্রায় দৃষ্টির অগোচর হয়ে গেছে তারা। একে তো মৃৎশিল্পী মরণের সঙ্গে লড়াই করছে, ক্রমবর্ধমান মজুরি ও কাঁচামালের দাম, নিয়ন্ত্রণহীন বাজার, আকণ্ঠ ঋণে জর্জর শিল্পীরা, তারই মধ্যে অন্য পাড়া অন্য জাত অর্জুনের। তার লড়াইয়ের চেহারা আরও কঠিন। অকালবোধন এই নামটি কিভাবে মনে এসেছিল সে কথা একটু বলা দরকার। কিছুদিন আগে পশ্চিমবঙ্গেরই এক গ্রামে তফসিল জাতিভুক্ত একজন রমণী মন্দিরে দেবীর ঘট ছুঁয়ে ফেলেছিল বলে শোনা যায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল এমন কথাও সংবাদ প্রকাশে, না হলে ঘট ছবেই বা কেন। তারপর পুরোহিতের তত্ত্বাবধানে পূজা করে দেবীর অকালবোধন ঘটিয়ে মন্দির ও ঘট শুদ্ধ করা হলো। ছোট ঘটনা এবং একান্তই বিচ্ছিন্ন। তবে যদি পশ্চিমবঙ্গে এই ঘটনা বছর দুয়েক আগেই ঘটে থাকে, আমাদের আত্মসমীক্ষা ও ইতিহাস বোধের যে প্রখর অনুশীলন দরকার তাতে কোনো সন্দেহ নেই। তবে অকালবোধন উপন্যাসে কোনো ঘটনাবলীর অনুসরণ মূল বিষয় নয়। এখানে নানা মানুষ ও তাদের জীবনকে দেখার ভঙ্গি গুরুত্বপূর্ণ। দেবী নন, মানব মানবীর বেঁচে থাকার ইতিবৃত্তই আসল। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি নিজেকে পুনরাবিষ্কার করার চেষ্টা করেছি মাত্র। অনিতা অগ্নিহোত্রী, 6/1/2003, কলকাতা। অকালবোধন উপন্যাস, পৃষ্ঠা 1। কার্তিকের ভোর, সূর্য ওঠেনি, আকাশ স্লেট রঙা মেঘে ঢাকা। তারই ফাঁকে হালকা আলোর উদ্ভাসে বোঝা যাচ্ছে রাত আর নেই। 1972। আশ্বিনের শেষে ভারী বর্ষা হয়েছিল বলে বাতাসে হিমের আমেজ ছড়ানো। শোনা যাচ্ছে এবার জাঁকিয়ে শীত পড়বে। ক্রিস্টোফার রোড ধরে 3 নম্বর ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে ছট পরবের মিছিল। সূর্য ওঠার আগে থেকেই শুরু হয়ে গেছে সূর্য বন্দনার তোড়জোড়। আগে আগে মেয়েরা পথে নাক ঘুষে দণ্ডি কাটতে কাটতে চলেছে, কাঁসর বাজছে। পিছনে লাল শালু মোড়া কলা বোঝাই ঠেলা গাড়ি। বিজু বলে ছোট ছেলেটা অনেকক্ষণ ধরে ঠেলা ঠেলে গলদ ঘর্ম হয়ে পড়েছিল। পিঠের জামাটা ভিজে, কাঁধের গামছায় মুখখানা মুছবে বলে থামতেই ওর চোখ পড়ল ত্রিপল ঢাকা ঘাস জমিটার দিকে। রাস্তার ধারে বাঁশ বেঁধে তৈরি ন্যাড়া একটা ম্যারাপের মাথায় ত্রিপল। হাতের গামছা হাতেই রয়ে গেল। বিজুর চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। ছট বাহিনীর নেতা সরজু প্রসাদ অনেকটা এগিয়ে গিয়েছিল। কী রে বিজু, বলে সে পেছোতে লাগলো। কি হলো? বিজুর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আঙুল তুলে ইশারায় ব্যাপারটা দেখাতেই সরজু প্রসাদ রাস্তার ধারে দৌড়ে গেল। ত্রিপলের নিচে তক্তপোষ পেতে চাদর মুড়ি দিয়ে দুজন মানুষ অঘরে ঘুমোচ্ছিল। তাদের ঝাঁকুনি দিয়ে জাগাতে চেষ্টা করলো সরজু প্রসাদ। আরে উঠো উঠো, আগ লাগ গাই আগ। লোকটি জেগে উঠতেই সরজু প্রসাদ এগিয়ে গেল। যা করার ছিল করেছে। মেয়েরা অনেকটা দূরে, ঠেলা থেমে আছে, আর দাঁড়ানো সম্ভব না। বিশুর বয়স কম, সে উঠেও আবার চাদর মুড়ি দিয়ে শোয়ার জোগাড় করতে লাগলো। কাল রাত 2টো নাগাদ ওরা দুজনে ঘুমোতে গেছে। বিশু আর তার অর্জুনদা দুজনেরই সারা গায়ে ব্যথা, মাথা ভার। সকাল থেকেই আবার আরম্ভ হবে অসমর খাটুনি। বিশুর চোখের পাতা লেগে আসছিল, ঘুমের জিওল আঠার ঘোর মাখানো চোখ দুটি। ধর্মর করে জেগে অর্জুন কিন্তু বসেই ছিল। হঠাৎ ঘুম ভাঙলে যা হয়, কোথায় আছে বুঝতে পারছিল না। গায়ের চাদর ফেলে কারখানায় অন্ধকার আলোয় খানিকক্ষণ তাকিয়ে রইল অর্জুন। শুকনো নারকোল পাতার ছাউনি দেওয়া দরমার দেওয়াল ঘেরা এই জায়গাটুকু অর্জুনের স্টুডিও কিংবা কারখানা। পাশেই এঁদো পুকুর, সেই জন্য মালিক বংশী মান্না ভাড়া কম নেয়। অল্প জায়গা, এরই মধ্যে ঠাসাঠাসি করে ঠাকুর রাখতে হয়, তাও ছোটোখাটো ঠাকুর। গতবারের বিশ্বকর্মার ভাঙা হাতির পিঠে গোটানো মাদুর, ছেঁড়া বালিশ, পলেস্তারা ওঠা কাঠামো বেরোনো সরস্বতী ঠাকুরের হাত থেকে বিশুর লুঙ্গি গেঞ্জি ঝুলছে। এবারের বিক্রি না হওয়া কয়েকটা ছোট কালী আর লক্ষ্মী প্রতিমা। দরজার কাছে ডাঁই করা এঁটেল মাটি, খড়, কাঁটা বাঁশ। বড় ঠাকুর রাখতে হয়েছে সামনের খোলা জমিতে, ভিতরে জায়গা হয়নি। পৃষ্ঠা 2। ভয় নয়, বিপদ সংকেত নয়, অর্জুনের চোখের সামনে ফুটে উঠেছে পৃথিবীর অন্যতম অলৌকিক রহস্য। সিংহের পিঠে বসা বিরাট 4টি জগদ্ধাত্রী মূর্তি জ্বলছে। খড়ের কাঠামোয় আগুন লেগে গিয়ে পাতলা মাটির আবরণ ভেদ করে অনাবৃত হয়ে পড়েছে তার আভা।
সিংহদের শরীরে আগুন তখনও ঢোকেনি। নরম মাটির ঠান্ডা ভাব তাদের কেশরে, ল্যাজে, পেটে জড়ানো। তাদের পিঠে বসা লাল গনগনে চার দেবীকে দেখাচ্ছে অপার্থিব কোনো দুর্যোগের মিছিলের মতন। শনিবার জগদ্ধাত্রী পুজো। রোদ নেই, মাঝে মধ্যে পাতলা বৃষ্টি। মঙ্গলবার রাতে তাই প্রতিমার গলায় গুলের মালা ঝুলিয়ে লম্ফ দিয়ে তাপ দিতে হয়েছিল অর্জুন আর বিশুকে। গলায়, পেটে, হাতে নরম মাটিতে কাঠি দিয়ে গাঁথা গুলের টুকরো। আগুনে গুল জ্বলে উঠবে, মাটি শুকোবে, তারপর রং হয়ে সাজ চড়ে বৃহস্পতিবার ডেলিভারি। সারা সন্ধে রাত লম্ফ ধরে মাটি শুকিয়ে বেহাল হয়ে পড়েছিল শরীর। নইলে অর্জুন বুঝতে পারত কোথাও কোনো শুকনো খড় জ্বলতে জ্বলতে আগুনকে ছড়িয়ে দিয়েছে পুরো কাঠামোয়। সারা রাত ধরে ধিকি ধিকি জ্বলছে মাটির আস্তরণ জড়ানো খড়। এ কি অলৌকিক দৃশ্য! শনিবার পুজো, তার ডেলিভারি, অথবা স্টুডিওতে আগুন লাগার ভয়, সব ভুলে অর্জুন হাঁ করে তাকিয়ে রইল। আগুন থেকে সঞ্চারিত তাপ নিতে থাকলো নিজের রক্তের মধ্যে। বাইরে গঙ্গামাটির প্রলেপ, ভেতরে জ্বলন্ত খড়। অনেক অনেক দিন পরে অর্জুনের মনে হয়েছে ও যেন দিদিকেই দেখেছিল সেদিন। ওইভাবে চলেছে দিদি যতদিন বেঁচে ছিল। তবে আগুনের আঁচ কারো শরীর পর্যন্ত পৌঁছতে দেয়নি, ফলে জ্বলতে জ্বলতে কাঠামো শুদ্ধ ছাই হয়ে গেছে একদিন। 1972-এর সেই আফোটা ভোরে যুবক অর্জুন অত তলিয়ে ভাবতে পারেনি। চোখ ধাঁধানো কমলা হলুদে রমণ রঙ্গ তার বাঁশ নারকোলের ছাউনিকে গিলেই খেত হয়তো সেদিন, কারণ বিশুর সরেস ঘুম আগুনের ঘ্রাণে তাপে ভাঙেনি। বালতি হাতে খাবার জল নিতে বেরিয়ে অর্জুনের দিদি কুন্তি দাঁড়িয়ে পড়েছিল। তারপর চিৎকার চেঁচামেচি করে বিশুকে তুলে অর্জুনকে ঝাঁকিয়ে জলের জন্য তোলপাড় কাণ্ড করেছিল পাড়ায়। বিশু, অর্জুন, পাড়ার কটা ছোট ছেলে জল ঢেলেছিল প্রতিমার গায়ে। জলে ধোঁয়ায় পোড়ো খড়ের গন্ধে কারখানার ভিতরের হাওয়া ভারী হয়ে উঠেছিল। কিন্তু ওইভাবে জেঁকে বসা আগুনকে নড়ানো যাবে না ভেবে অর্জুন পলেস্তরা খুলে এখান ওখান থেকে টেনে বার করেছিল জ্বলন্ত খড়, পেটের, বুকের, হাতের। ওর হাতে ছাই কালির ভিতর ফোসকা জেগে উঠছিল। বিশুরও তাই। দিদিকে খড় ছুঁতে দেয়নি অর্জুন। আহা, বেচারি বাড়িতে রান্না বান্না কাপড় কাচা সব করে, আবার কারখানার কোনায় উবু হয়ে বসে মাটির কাজ করে ঘন্টার পর ঘন্টা। সরু নরম আঙুলগুলি ওর, এমন ছাঁচ তুলতে তল্লাটে কেউ পারে না। টিপে টিপে সমান করে মাটিকে বসিয়ে দিতে হবে ছাঁচের কোণে খাঁচে, তবে না ছাঁচ উঠবে নিখুঁত। চটা খসবে না, ভাঙাচোরা হবে না। দিদির হাতের আঙুলগুলিতে আঁচ লাগতে দেয়নি অর্জুন। দাসপাড়া বস্তির খোলার ঘর থেকে বাবা ছুটে এসেছিল পরে, নড়বড়ে পায়ে মাও। অর্জুনদের তখন কোনো দিনের দিকে তাকানোর অবসর নেই। জল মাটির গামলায় ন্যাকড়া ডুবিয়ে ফালি করে লাগাচ্ছে ফাটা পলেস্তারায়, কোথায় মাটি লাগবে দেখছে, ভাঙাচোরা আঙুল নাক মেরামত করছে। পৃষ্ঠা 3। পাশে চা জুড়িয়ে জল, মায়ের পাঠানো মুড়ি নাতা হয়ে গেছে, কাঁধ ফেটে পড়ছে, বুকে দরদর করে ঘাম ঝরছে অর্জুন আর বিশুর। দিদির মাথায় আধঘোমটা, কঠিন মুখ, গম্ভীর চোয়াল, এক মনে ন্যাকড়ার ফালি চোবাচ্ছে গামলায় আর ওদের তুলে দিচ্ছে হাতে। ততক্ষণে পাড়ার লোকজন এসে দাঁড়িয়েছে কারখানার মুখে, রোয়াক থেকে বুড়োরা। আজকাল বিকেল গড়ানোর আগেই পাড়া শুনশান হয়ে যায়, দোকানে ঝাঁপ পড়ে। একটাই প্রতিমা যাবে মল্লিক বাজারে, বাকি তিনটে দূরের, হাওড়ায় দুটো, চন্দননগরে অন্যটা। ডেলিভারি নিতে পুজো কমিটির লোকেরা দুপুরের আগে হাজির হবে। বিকেল বিকেল পৌঁছানোর চেষ্টা করবে। অর্জুন কি পারবে আগুনের শেকল থেকে কাঠামোগুলিকে ছাড়িয়ে মাটি লেপে রং করে প্রতিমার সাজ শেষ করতে? সারাদিন সারা রাত কাজ করলেও হবে না, যদি না আবার আগুনের সেঁক দেওয়া যায়, অথবা যদি না সূর্য ওঠে। সামনের মুদির দোকানের মালিক বলায় শীত গ্রীষ্ম 12 মাসই খালি গায়ে থাকে, আর নিজের মসৃণ ভুঁড়িতে হাত বুলিয়ে একে ওকে বলে, ছ্যা ঠাকুর, কি অজু গড়ে নাকি? গড়ে তোর দিদি, একে মুচির বেটি, তাই বিধবা, নইলে আর 16 কলা পুড়বে কি করে? সেই বলাই এখন একটু দূরে দাঁড়িয়ে, কাছে আসেনি অন্যদের মতো, আবার দোকানেও বসেনি। আগুনের মতনই ওরা জিভ লক লক
করে উঠেছে। কথাগুলো পাড়ার লোকের কানে পৌঁছানো দরকার। যে হাতি গরুর চামড়া ছাড়াচ্ছে সেই হাত মায়ের গায়ে নিজে পুড়বে, পাড়া শুদ্ধ পুড়িয়ে মারবে। সমাজ বলে কিছু নেই, ছোট লোকদের বাড়ান্ত। অর্জুনের বাবা রূপেন দাস ওরফে রূপিন চামার চোখ নিচু করে শুনছে। বেটে কুচকুচে কালো, পাথরে খোদাই নাক চোখ, মাথায় ঘন সাদা চুল, চোখের পাতাগুলি অকালে সাদা, বুড়ো যেন এক কালো ঘোড়া, তার গায়ের পেশিতে থরথরিয়ে পিছলে যাচ্ছে অপমান। দিদি মুখ তোলে না, পাথরের মতো ভাবলেশীন তার মুখ। যখন কারখানায় বসে ছাঁচ তোলে বা আঙুল গড়ে কিংবা মুকুট, তার মাথায় ঘোমটা থাকে না, দরজার দিকে পিঠও করে না কুন্তি। মুচির মেয়েরই মতো উবু হয়ে বসে যেন তেপায়া আর চামড়া দিয়ে জুতো সারাইয়ে বসেছে, ঘন্টার পর ঘন্টা একটুও না নড়ে কাজ করে যায়। আজও চারপাশের জমায়েত ভিড়ের নিঃশ্বাস তার কপালের চুলগুলিকেও কাঁপাতে পারছে না। বলাইয়ের কথাগুলি শোনা গিয়েছিল। দাসপাড়ার উলঙ্গ ও অর্ধ আচ্ছাদিত শিশুরা তাদের অর্থ না বুঝেই পরস্পরকে ঠেলা আরম্ভ করে দিয়েছিল। কিন্তু বড়রা, যুবকেরা চুপ করেছিল পলকের জন্য। অর্জুনের মুখ ছিল প্রতিমার দিকে। চামারের নিজের হাতে তৈরি তরপার উপর বসে অর্জুন হাওড়ার ঠাকুরের বাহু মেরামত করছে। খোলা গা বেয়ে ঘাম ঝরছে, পিঠের মাঝখানে শিরদাঁড়ায় নাতি গভীর পরীক্ষা, শরীরের প্রতিটি নড়াচড়ার সঙ্গে সচল হয়ে উঠছে যেন সজীব গতিশীল কোনো প্রাণ। পৃষ্ঠা 4। সবাই অর্জুনের পিঠের দিকে তাকিয়েছিল, হয়তো পিঠটা এবার কথা বলে উঠবে, নইলে কিছুই বলবে না। রূপিন দাসের শরীরে যেমন হয়েছিল, ওই কালো মসৃণ চামড়ার শিরশিরানি পেয়ে পিছলে যাবে কথাগুলি। কয়েক পলক, তড়াক করে তরপা ছেড়ে নিচে লাফিয়ে পড়েছিল অর্জুন। ভিড়টা ফাঁক হয়ে তাকে পথ করে দিতেই বলাইয়ের সামনে দাঁড়িয়ে বলেছিল, এই হাত এবার তোমার চামড়াও ছাড়াবে, বুঝেছ? ছোট লোকেদের বাড়বাড়ন্তের দেখেছ কি? বলাই দু পা পিছু হটে গেছিল আচমকা প্রত্যাঘাতে। জিভটা ঠোঁট দুটোর মাঝে আটকে কোনো শব্দ তৈরি করতে পারছিল না। আগুনটা কোত্থেকে লাগলো এবার বুঝেছি। অর্জুন কারখানায় ফিরতে ফিরতে ভিড়টাকে হৈ হৈ করে ডেকে উঠেছিল, এই এই, তোরা সব দেখে রাখ, কারা আগুন লাগায় দেখ। বলাই দোকানের ভিতর সেঁধিয়ে গেছিল তক্ষুনি। ও ভাবতে পারেনি ছেলেটা এইভাবে দৌড়ে নেমে আসবে, জানত না। মুচির বেটি তাই বিধবা কথাটা অর্জুনের কানে পৌঁছে গেছিল প্রায় সঙ্গে সঙ্গেই। দাসপাড়ায় ওর বন্ধুর সাঙাত তো কম না। পৃষ্ঠা 4। রূপিন দাসের পিঠটা বাঁকাই, হয়তো দীর্ঘদিন বসে চামড়ার কাজ করার ফলে। এও হতে পারে যে বেঁকে যাওয়াটাই পিঠের ভবিতব্য ছিল। এমনিতেই বেঁটে, তার উপর পিঠের জন্য আরও ছোটোখাটো দেখায় তাকে। বলাই এর সঙ্গে ঝামেলা মিটলে রূপিন ঘরে ফিরে গেল, আবার মধ্যদিনে ফিরে এলো। মেয়ের জন্য, অজুর জন্য আর সাকৃত বিশুর জন্য খাবার নিয়ে। বিশুর বাড়ি হাড়োয়া, ক্ষেত মজুরের ছেলে, কাজের মরশুমে এখানেই থাকে, মজুরি পায়, এছাড়া বাড়িতে খায় অর্জুনদের। কারখানার ঘরটা ভেতর থেকে দোতলা বানানো হয়েছে কাঠের পাটাতন জুড়ে জুড়ে। তাতে ডাঁই করা থাকে ঠাকুরদের চুল, পোটলা বাঁধা গয়না, টুল বক্স, বিশু আর অর্জুনের বিছানা। রাঙা মোটা চালের ভাত, একটু ঘ্যাঁট, একটা করে সেদ্ধ আলু, 15 দিনে একদিন ডাল, মাসে 3 বার বাঁচা মাছ। জগদ্ধাত্রীর পেমেন্ট হলে অজু বলেছে একদিন মাংস হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও সঙ্গে দেয় অর্জুনের মা। মরশুমে এটাই দস্তুর। তখন ছেলের হুঁশ থাকে না, থালা সামনে ধরলেও খাবার মুখে তুলতে ভুলে যায়। কুন্তির অবস্থাও তাই। বিশু থাক বা অন্য কারিগর, তাদের খিদে নাড়ি ভুড়ি জ্বলে গেলেও তারা মুখ ফুটে বলতে পারে না, কারণ মালিক খাচ্ছে না যে। রূপেন দাসের কাজের ঝামেলা এমনতর ছিল না। সে বরাবর দুপুরে এসে বাড়া ভাত খেয়েছে। তৈরি চামড়া কেটে জুড়ে জুতো বানাবার কাজ যতই চাপ থাক, এমন প্রাণ যায় যায় অবস্থা হতো না। দরকার হলে মালিক আসগর আলী কিংবা লিঙ্গু পেন বেশি লোক লাগাতো। পুজোয়, ঈদে, বড়দিনে বাজারে জোয়ার খেলত। কিন্তু জুতো যে সবকটাই একরকম দেখতে। কাঠের কাজও করেছে রূপেন দাস। সেগুন কাঠে তার ফোটানো পদ্মফুল দেখতে দেখতে থ হয়ে যেত মহল্লার লোক। হোক না খোলার ভাড়া ঘর, দাসপাড়া বস্তিতে
ঘরজোড়া উঁচু পালঙ্কখানা রূপেনের নিজের তৈরি। বউ ছেলে মেয়ে নিয়ে হাত পা ছড়িয়ে শোবে বলে তৈরি করেছিল। সে আজ কত বছরের কথা। মেয়ে কুন্তি কপাল পুড়িয়ে বাপের ঘরে ফিরে এলো। ছোট অর্জুন এই সেদিন হামা দিত। পৃষ্ঠা 5। আজ সে যখন মহালয়ার ভোরে সরু তুলি হাতের পিঠে গোলা রঙে ছুঁয়ে দেবীর চোখ লেখে, তাকে অচেনা মনে হতে থাকে রূপেনের। বড় ছেলে ভীম জুতোর কাজই করে। ওসব আট রঙের প্যাঁচ পয়জার সে বোঝে না। রূপেন জানে কাজের মরশুমে বড় পুজোর আগে, শ্রাবণ ভাদ্রে জগদ্ধাত্রী আর কালী পুজোর আগে, আশ্বিন কার্তিকে পটুয়ার নাওয়া খাওয়া মাথায় ওঠে। চুলে তেল পড়ে না, পোড়া বিড়ি ডাঁই হতে থাকে কারখানার মেঝেতে, গায়ের শার্ট ঝুলতে থাকে আড়ার বাঁশ থেকে, পরনের লুঙ্গি কাঁচা হয় না দিনের পর দিন। গোড়ার দিকে ছেলের মা ছেলেকে বকেছে, মেরেছে, নিজে না খেয়ে পড়ে থেকেছে। বাপ ঠাকুরদার পেশা ছেড়ে ঠাকুর গড়ায় হাত। এসব আমাদের করতে নাই রে বাপ, আমরা ভালো জাত নই, নিচু জাত। গড়লে কি হয়? পাপ হয়। আবার কি হবে? পাপ। 14 বছরের ছেলে স্কুল পালাতো, পালিয়ে বসে থাকতো কুমোরটুলিতে। সেও হলো আজ 10 বছর। বাঙাল রামপালের স্টুডিও ছিল রাস্তাটা ডান হাতে, একেবারে শেষের আগে। স্কুলের খাকি হাফ প্যান্ট আর সাদা জামা দেখে রামপাল দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন প্রথম দিকে। কথা বলতেন না। বালক ধৈর্য ধরে বসে থাকতো দরজার কাছে। খুচরো মাটি পেলে আঙুলের খেলায় কিছু একটা বানিয়ে তুলত। পাখি, হাতি, মানুষের মুখ। রামপাল দেখতেন, না দেখাও করতেন। রোজই ভাবতেন ছোঁড়া আর আসবে না। অর্জুন ঠিক আসতো। এইভাবে একদিন বড় পুজোর আগে যখন সময়ের ভীষণ টানাটানি, রামপালের কারিগর বর্ধমানে গেছে নিজের দেশে, ফেরেনি। অন্য দুজন কারিগর চুপচাপ কাজে লাগিয়ে দিল অর্জুনকে। তাও বড় ঠাকুরে নয়, সাইট পুতুলের লক্ষ্মী ঠাকুর রঙানোয়। স্টুডিওর ভিতর মালিক নিজে একাগ্র চিত্তে সিংহের হা মুখ নিয়ে মেতে আছেন। ছোঁড়ার হাত ভালো। গনা তার বিড়ি দাঁতে চেপে বলেছিল, এই ছোঁড়া ফাঁসাবি না আমাদের। রং তুলি নামিয়ে রাখার ভঙ্গি করেছিল গনা হাতে আর চোখে মিশিয়ে, বুড়া জানতে না পারে। বিনা মজুরির ব্যাগারে এইভাবে অর্জুনের বালক জীবন মাটিতে জান দেবার খেলায় মেতেছিল। অন্য কারিগরের নাম ছিল সুরপতি। রোগে ভোগা বুড়োটে মানুষ, বিশেষ কথা বলতো না অর্জুনের সঙ্গে। যদিও অর্জুন বুঝতে পারত সুরপতির চোখ তার ঘাড়ের উপর বিঁধে আছে সর্বক্ষণ। সুরপতি অর্জুনকে পছন্দ করত না, হিংসে করত। একদিন যেভাবে হঠাৎ তার ডান হাতের আঙুলগুলো ধরে ফেলে প্রচণ্ড মোচড় দিয়েছিল সুরপতি, তাতে অর্জুন যন্ত্রণায় কুঁকিয়ে উঠেছিল, কিন্তু ভয়ে শব্দ করতে পারেনি। কারখানার খিড়কি দোরের মুখে তখন সাঁঝবেলার অন্ধকার। বড় কেটলিতে চা এসেছে, সবাই খাবে। ওখান থেকে দেখা যায় সংকীর্ণ স্টুডিওর উল্টো দিকের দরজা দিয়ে বনমালী সরকার স্ট্রিটের ধূসরতা, ছড়ানো খড়, অসম্পূর্ণ কাঠামো। স্টুডিওর দুই দেওয়ালে সার সার প্রায় ঠাসাঠাসি দুর্গা প্রতিমা, সিংহের হাঁ-মুখ, অসুরের আন্দোলিত মাথা, মোষের শিং, যেন শত শত যুদ্ধের মহড়ার ঢেউ নেমে আছে আধো অন্ধকারে। পৃষ্ঠা 6। সুরপতি তার হাত ছেড়ে দিলে কিশোর অর্জুনের ঝাপসা চোখের সামনে অল্প দুলে উঠেছিল সে যুদ্ধ বাহিনী। নিজের আঙুলগুলিকে দেখতে দেখতে বুঝতে পেরেছিল তার ফেরার পথ রোজ একটু করে অবরুদ্ধ হয়ে আসছে। অধ্যায় 2। রামপাল খালি গায়ে পথে বেরিয়ে কারিগরদের কাজ দেখতেন। রামপালের আদি বাড়ি ছিল ময়মনসিংহে। অর্জুন আমোদ পেত ওর মুখের ভাষা শুনে। কলকাতায় বনমালী সরকারের গলিতে অদ্ভুত লাগত ওই ভাষা, কাসুন্দি দিয়ে মাখা ভাতের মতো। শহরের উত্তরে গাঢ় পাহাড়, সন্ধ্যের মুখে সে পাহাড় থেকে নেমে আসা বাঘেদের গল্প রামপাল অনেক দিন পর জমিয়ে বলেছিলেন অর্জুনকে। ও কান খাড়া করে শুনতে বাঙাল রামপালের প্রতিটি কথা, কারিগরদের দেওয়া প্রতিটি নির্দেশ। কনুয়ের ফাডুলটারে ভাইল্লা চইল্লা গেলি কি? ওইটা কি আমি সারাতাম? নে সর সর। গনা হয়তো বুক পিঠ পেটের সব ফাটল মেরামত করেছে, ডান হাতের কনুইটা লক্ষ্য করেনি। লজ্জা পেয়ে সরে যায়, আবার ফিরে আসে, মালিকের হাত থেকে কাদা জলের নাতাটা নিয়ে নেয়। অসুরের ডান হাতের কনুই সে বড় সাংঘাতিক জিনিস। গনা পরে বলেছিল অর্জুনকে, ফাটল যদি থেকে যায় লরিতে ঠাকুর ওঠার পর হাত নেতিয়ে ঝুলে পড়বে।
তখন সেই নুলো ঠাকুর মেরামত করতে মালিককে ছুটতে হবে প্যান্ডেলে। বড় ঠাকুর ডেলিভারির আগে 7 দিন 7 রাত একটানা জাগা যেত রামপালের। কুমোরটুলির সবার অবস্থাই অল্প বিস্তর একরকম। রাত জাগা, উদ্ভ্রান্ত চুল, রাঙা চোখ, গায়ে ব্যথা, ভাঁড়ের পর ভাঁড় চাপ। 50-এর শেষে 60-এর গোড়ায় অর্জুনের মনে আছে দুর্গা প্রতিমা আর অসুরের চোখ পরস্পরের দিকে চেয়ে থাকত। এই চোখ তাকানোর বিনিময় চলেছিল অনেক বছর, 80-র গোড়া পর্যন্ত। 70-এর দশকে গোড়াচাঁদ পাল ঝড়ে এলোচুল ওড়ানো ঠাকুরের চোখের মণির তলার দিকে এঁকে অসুরের সঙ্গে মিলিয়ে দিতেন। মণির নিচের দিকে অথচ বুকের ভেতর পর্যন্ত তাকানো বড় ঠাকুর। ওই রকম অর্জুনও কত গড়েছে। কিন্তু চোখ আঁকার মাস 2 আগে ছাঁচ তোলা মুখখানিকে ঠিক হিসেব করে গ্রীবার উপর বসানো, যাতে অসুরের সঙ্গে চোখ মেলে। এর সূক্ষ্ম কারিগরি রামপালকে আড়াল থেকে দেখতে দেখতে শিখছিল কিশোর অর্জুন। অসুরের মাটির কাজ শেষ। সে যুদ্ধে উদ্যত অবস্থায় হাঁ করে বসে আছে। তখনও দুর্গার মুখ ছাঁচ থেকে ওঠেনি। বাঁশের ফলা জেগে আছে গলার ভেতর থেকে। সেই মুখকে নরম করে বসিয়ে দেওয়া, একটু বাঁকা করে, যাতে মুখ পুরো না ঘুরিয়েও পূর্ণ দৃষ্টি অসুরের চোখে থাকে। রামপালের হাতের সেই অব্যর্থ ভঙ্গি, মৃদু অথচ সপ্রতিভ। গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ঘাড় টনটন করত অর্জুনের, তবু চোখের পাতা ফেলতে পারত না। পৃষ্ঠা 7। শাড়ি পরানোর পর ডেলিভারির ঠিক আগে তুতে মেশানো আঠা দিয়ে পাড় লাগানোর পর্ব। ঠাকুরদের পায়ের কাছে আঠার হাড়ি, জড়ানো পাড়ের ঢিবি। মালিক মশাই রং সাইজ বেছে আগে ভাগে সাজিয়ে রেখে দিয়েছেন। তবু শেষ মুহূর্তে দাপাদাপি। জুইল্লা গেল পাড়, গনা চোখ খাইয়া বইসা আছোস কিরে, নে সর সর। অর্থাৎ আঠা সমান লাগেনি, পাড় ঝুলে যাচ্ছে, অথবা কুঁচকে ফুলে আছে, দুটোর একটাও চলবে না। বড় ঠাকুরের শাড়ি পরাবেন মালিক নিজে, কিন্তু সাইড পুতুল মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের এদের পোশাকেও পান থেকে চুন খসতে পারে না। শাড়ির কুঁচি একটি একটি করে ধরা হবে, ছোট অদৃশ্য প্রায় পেরেক মারা হবে উপর দিকে, নিচের দিকেও অনুরূপ। পেরেক মেরে কাঠামোয় গাঁথা হবে শাড়ির নিম্নভাগ। ওই এক একটি পেরেক বসানোর ভুলভালের জন্য চেঁচামেচি করে সবাইকে পাগল করে দেবেন রামপাল। দুর্গার শাড়ির নিম্নভাগ পদ্মের পাপড়ির মতো বিন্যস্ত হয়ে সিংহের পিঠের উপর পড়ে থাকবে। ওইটুকুই যেন আলাদা এক স্থাপত্য। চামারের ছেলে অর্জুন, কাটা চামড়ার গন্ধের মধ্যে যার বসবাস, ট্যানারির অ্যাসিড ধোঁয়া শুকে যার বাপ ঠাকুরদা কুঁজো, বুড়ো, জীর্ণ হয়ে মরেছে, খড়মাটির ঘ্রাণে মজে গেল। তার বড় বড় 2 চোখ দিয়ে, তীব্র নাকের শক্তি দিয়ে, হাত, চামড়া, মস্তিষ্ক সবটুকু জোড়াতাড়া দিয়ে অর্জুন লুকিয়ে চুরিয়ে গুরুর কাছ থেকে বিদ্যা শিক্ষা করে যাচ্ছিল। জমাট রাঙা 2টি ঠোঁট বড় ঠাকুরের, তাতে আউটলাইন দিলে কেমন উদ্ভাসিত হয়ে ওঠে হাসি। কিন্তু খালি আউটলাইনে ছবি সম্পূর্ণ হয় না। 2 ঠোঁটের সংযোগ বরাবর আরও একটি সূক্ষ্ম বাঁকা রেখা পড়ে। তারপর অধরের মধ্যভাগে ছোট ছোট রক্তিম রেখা দিলেই বেদনা ফুটে ওঠে। বেদনা না ঘরের মেয়ের ফোলা ঠোঁটের অভিমান। ভালো করে তলিয়ে না ভেবেই অমন রেখা দিতে শিখে যায় অর্জুন। লুকিয়ে চুরিয়ে কাজ করতে করতে অর্জুন একদিন ধরা পড়ে গেল। বলতে গেলে সুরপতি ধরিয়ে দিল তাকে, নইলে অন্যভাবেও মালিক জানতে পারতেন। মহালয়ার ভোর ভোর রামপাল চোখ আঁকবেন বলে তরপায়ে উঠেছেন। সুরপতি নিচ থেকে তুলি ন্যাকড়া এগিয়ে দিচ্ছে। এটি হাতিবাগান নেতাজি ক্লাবের ঠাকুর, বাংলা ঠাকুর, সোলার সাজ, হলুদ মুখে কান পর্যন্ত টানা বড় চোখ, 1961-62। তখনও সোলার সাজ জমজমাট সংসার চালাচ্ছে। কালো রঙে তুলি ডুবিয়েছিল, 2 তীব্র চোখ দেবীর মুখে, ঠোঁট দুটো সামান্য ফাঁক রামপালের। অল্প জিভ বার করে তুলির মুখ থেকে বাড়তি রং চেঁচে নিচ্ছে খুঁড়ির কানায়। এমন সময় পিছনে একটা শব্দ হলো। রামপাল চমকে উঠলেন। হাত থেকে তুলি পড়ে তরপায় ফাঁক দিয়ে মাটিতে। সুরপতি একেবারে মুখিয়েছিল। পিছনে এক পলক তাকিয়ে আন্দাজ করেছে ব্যাপারটা কি। চামারের ব্যাটার নজর পড়েছে। শুভ কাজ কি আর অমনি হবে? নজরেই জানোয়ারের চামড়া খুলে যায়। দৃষ্টি গিয়ে মায়ের মুখে পড়েছে, কুদৃষ্টি।
কোঁকড়ানো সাদা চুল কপালের ঘামে লেপ্টে আছে, ভারী শরীর, অতটা সহজে নড়ানো চড়ানো যায় না। তবু বুক ভর্তি সাদা লোমে হাত বুলিয়ে রামপাল বুঝতে চেষ্টা করলেন কি হলো। পৃষ্ঠা 8। কারখানার ওদিকের দেওয়ালে টিনের দরজার পেছনে অর্জুন লুকিয়েছিল। হয়তো উত্তেজনা এসেছিল হঠাৎ, কিংবা ডান পায়ে মশা কামড়েছিল। নড়াচড়া করতে গিয়ে পুরনো রঙের টিন, কাঠ এসব ছিটকে পড়েছে। চৌকাঠ গড়িয়ে একেবারে রাস্তায়। অর্জুন ভয়ে সাদা, বুকের শব্দ কানে বাজছে, গলা শুকিয়ে কাঠ। গতকাল সন্ধ্যাবেলা অন্ধকার গলিতে সুরপতি তাকে জড়িয়ে ধরেছিল। প্রাণপণ লড়ে বেঁকে চুড়ে নিজেকে ছাড়িয়েছে অর্জুন। লোকটার গায়ে শুকনো চামড়ার গন্ধ, পোড়া চুলের বাস। ওর কাছে দাঁড়ালে দেহ গুলিয়ে ওঠে। এই মাটির সুবাসের দেশে ওকে মানায় না। এই বেটা সুরো, নিজের তাঁতির পুত, চামার চামার করস কেন? বাঘের মতো আওয়াজ উঠল তরপার ওপর থেকে। সুরপতি ততক্ষণে হেঁট হয়ে তুলি দুটো তুলতে পেরেছে। বাঘের আওয়াজে পেট ভেতরে ঢুকে যাওয়া শেয়ালের মতো কুঁজো হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে গোলমালটা কি হলো। আয় আয় শৈলায়, রামপাল কোমলভাবে ডাকলেন অর্জুনকে। ছত্রাকার রঙের টিন কাঠকাঠরার মধ্যে থেকে উঠে এসেছে কৃষ একটা ছোট গাছ। ঝড়ে ভাঙবে কিন্তু মচকাবে না, এমন তার মুখ চোখের ভাষা। অথবা লুকোচুরির দরকার ফুরিয়ে গেছে ধরা পড়ার পর, সেই জন্য দারুণ সাহস এসেছে প্রাণে। আজ তুই মায়ের চোখ আঁকবি, আয়। আরে র র, হাত ধর। ওস্তাদ নুয়ে বেঁকে হাত বাড়াচ্ছেন তরপার উপর থেকে। অর্জুন তখনও পাথরের মতো স্থির। ওর মুখের ভিতরটা শুকিয়ে গেছে, বুকের পাড় পড়ছে একেবারে কণ্ঠার কাছে। এ কি তিরস্কার, শাস্তি, চিরজন্মের মতো বিদায়ের তোড়জোড়? নেতাজি ক্লাবের ঠাকুরের চোখ আঁকবে 14 বছরের অর্জুন? ঠাকুর যদি ওরা না নেয়, 200 টাকা দামের ঠাকুর পড়ে থাকবে কারখানায়। আর যদি না আঁকে তাহলেও তো সেই দূরছাই, সুরপতির গাঁটটা বাইরে রোদ জলে লুকিয়ে কাজ করা। তাও এরপর সুরপতিরা দেবে না। মালিক খুশি না থাকলে কার বয়ে গেছে অর্জুনকে কাজ শেখাতে? 1 ঘন্টা লেগেছিল, পুরো একটি ঘন্টা। অর্জুনের মনে আছে, পিঠ যন্ত্রণায় টান টান হয়ে উঠেছিল, সারা শরীর ঘামে ভিজে যেন নেতা, কিন্তু কোনো চেতনা ছিল না অর্জুনের। পাশে দাঁড়ানো রামপাল ঝাপসা, নিচের সুরপতি, স্টুডিওর সারি সারি যুদ্ধরত মৃত অবয়ব ঝাপসা, বালকের সামনে একটি রৌদ্র জ্বালামুখ, মন্দির চাতালের মতন একটি বিষণ্ণ কপাল, চক্ষুহীন মুখমণ্ডলের তৃষ্ণার্ত রিক্ততা তাকে শুষে নিচ্ছে আপাদমস্তক। তুলি থেকে বেরিয়ে এক একটা রেখা তীব্র গতিতে শূন্যে ছুটে যাচ্ছে। বালকের বশ মানছে না। কোথায় যাচ্ছে? দিকহারা কোন স্তব্ধ শূন্যতার দিকে। কারা এরা? এই তুলির টান কার হাতের? কি অবিশ্বাস্য গতি তাদের শরীরে, যেন নেশাগ্রস্ত বুড়ো সাঁওতালের নৃত্যরত দেহ। কালো বিদ্যুৎ রেখারা পরিহাস করছে, খেলা করছে অর্জুনের সঙ্গে। এইভাবে ভ্রূলতা হলো, চোখ হলো, প্রত্যেকে আলাদা, একক, নৃত্যপর। তারপর চোখের সাদায় সূক্ষ্ম শিরায় রক্তাভ ডাল আঁকল বালক। যুদ্ধরত দেবীর মজ্জার ওইটুকু ক্লান্তি আঁকতে হয়। চোখের কোণ থেকে বেরিয়ে রেখার জাল মনির অনেক দূরে এসে থামে। পৃষ্ঠা 9। গভীর কালো চোখের তারায় এবার একটি সূক্ষ্মতর পিঙ্গল বর্তুল, তার উপর আরও সূক্ষ্ম একটি কৃষ্ণবিন্দু। সঙ্গে সঙ্গে মৃন্ময়ী প্রতিমা জীবন পেয়ে তাকালো তার অন্তজ স্রষ্টার দিকে। তখনও তার ছড়ে যাওয়া কনুই, হাঁটু জ্বলছে, পেটের চারুটি হজম হয়ে দাউ দাউ জ্বলে উঠেছে খিদে। তদ্গত অর্জুনকে একটা ছোট ঠেলা দিলেন রামপাল। ত্রিনয়ন, ত্রিনয়নটা আঁকবো কে? চুপটি কইরা বইসা আসুস। এবার কথা ফুটল অর্জুনের শুকনো তালুতে। আমি পারছি না আর, হাত দুখাচ্ছে, কপালের চোখ আপনি লেখেন। রামপাল ত্রিনয়ন এঁকেছিলেন, পিঠে 2 রাম থাবড়া দিয়ে সাবাস করেছিলেন অর্জুনকে। ডুববা ডুববা জল খাওয়ানোর শখ খুব, কাল থিক্কা সকাল কইরা আসবি, দেখাইয়া দিমু কাম কারে কয়। অনেক দিন পর অর্জুন বিশেকে বলেছিল, সেদিন তোর মাসি, বুঝলি বিশো, আমার ত্রিনয়ন এঁকে দিয়েছিল আরেকটু হলে। মালিক তো খাইয়ে দাইয়ে ছাড়ল, ভাত নষ্ট বলে মায়ের রাগ, আর চোখ লিখেছি শুনে লাঠি ছুঁড়ে আমার কপালে। কি রক্ত, কি রক্ত, কি রক্ত, কি রক্ত। কুন্তি আচমকা মুখ তুলে ভেঙিয়েছিল অর্জুনকে। হাতে মাখামাখি পাটমাটি, আঙুল গড়ছে।
পাষাণের মতো খোদায়, মুখে হাসি বড় একটা ফোটে না। সেদিন কোন বাতাস লেগে কে জানে মুক্তোর মতো দাঁতের পাটি ঝিলিক মেরেছিল। মিথ্যুক কোথাকার, মা লাঠি মারে নাই তোকে, বাবার খড়ম দিয়ে কেবল একটুক্ষণ, তাতেই রক্ত। রুপিন দাস কাঠের জুতো বানিয়েছিল নিজের জন্য এক জোড়া, পায়ে ফাট ধরে বলে ঘরে পড়তো। সেই খড়ম জোড়া বুঝলি বিশু খাটের তলায় ছিল, তাই তুলে মা, কপাল মারতে চায় নাই মা, কিন্তু হাতের খড়ম ছুটে গেছিল। ও আমার শত্রুর, ঠাকুরের চোখ এঁকে এলি অমাবস্যের দিনে, এমনিতেই তো সুখ শান্তি নেই, এবার যে ঘর উজড় হয়ে যাবে গো। ছেলের নাক বেয়ে রক্ত গড়াচ্ছে দেখে নিজেই আবার ভয় পেয়ে কাছে এসেছিল যদুমণি, ময়লা আঁচল চেপে ধরেছিল কপালে। তুমি কোথায় ছিলে দিদি? বিশু জিজ্ঞেস করল। আমি তখন ও বাড়িতে, বা হাতের কাঁদামাখার আঙুল তুলে কুন্তি নৈরিত কোণ বরাবর নিজের শ্বশুরবাড়ির আন্দাজ দিয়েছিল। দিদি থাকলে এমন হতো নাকি? মা গায়ে হাত তুলতে পারতো আমার? রুপিন দাস শান্ত মানুষ, সন্ধ্যাবেলা বাড়ি এসে ছেলের ছটফটানি দেখে অস্থির হয়ে পড়েছিল সেদিন। কপালে যন্ত্রণা, গায়ে জ্বর, সকালের পরিশ্রম, দুপুরের মার, সব কিছুর শোধ হচ্ছে তখন। হুট করে ডাক্তার বুদ্ধির খোঁজ করা যায় না, তার জন্য টাকা লাগে। পথ্যি বলতে জল মেশানো দুধ আর সাবু। চামড়ার কারিগর, কাঠের মিস্ত্রি রুপিন দাস ঘটনাটা হজম করতে পারেনি। রাতভর জেগে বসেছিল ছেলের মাথার কাছে, খায়নি। পৃষ্ঠা 10। বউয়ের সঙ্গে কথা কয়নি। কামারডাঙ্গার ডাক্তার বিশ্বাস এসে জ্বরের ঘায়ের ওষুধ দিয়ে গেছিলেন। খাবার তো যদুমণির মুখেও ওঠেনি। কেরোসিনের লম্পের দুলন্ত আগুনে স্বামীর মুখের অস্থির তোলপাড় তার চোখে পড়েছিল আর টনটন করে উঠছিল বুকের ভিতরে। অন্নপূর্ণা, শিব, কালী, নানা ঠাকুরের কাছে তার নানা রকম মানত চলছিল মনে মনে, কিন্তু একই সঙ্গে যদুমণির মন কু গাইছিল, যে যাই বলুক ছেলে কাজটা ভালো করে নাই। বাঙাল বুড়ো ছেলেকে নাচিয়ে দিয়ে সরে পড়বে আর আঁচ লাগবে যদুমণির সংসারে। এই কাজ কেউ করে? চামারের পো মায়ের নয়ন লিখবে, সেই ঠাকুর পুজো হবে, তাই কখনো হয়? বাবা শঙ্কর কপালের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন এই খোলার ঘরখানা। 3 নম্বর ব্রিজের তলা দিয়ে তখনও ট্রেন যেত, আজ যেমন যায়। ভোরের মুখে ট্রেনের ডাক ফের যখন শোনা গেল, অর্জুন তখন শান্ত হয়ে ঘুমোচ্ছে, বুকের ওপর একখানি হাত, পৈমন্ত হাত। আঙুলগুলো একটু ছুঁয়ে অর্জুনের বাপ বলেছিল, বড় গুণী ছেলে আমার, কিন্তু জাতপাত করে লোকে ওকে বাঁচতে দিলে হয়। যদুমণি মাটিতে মাদুর পেতে আর হয়ে শুয়েছিল, ঘুমোয়নি রাতভর। চোখ দুটি রাঙা, মাথার চুল রোদে পড়া ঘাসের মতন খড়খড় করছে। রূপেন দাস স্ত্রীর দিকে তাকায়নি। আলো হতে থাকা ভোর আকাশের দিকে চেয়ে আপন মনে বলেছিল, তুমি মা, তুমি ছেলের বাজু নেবে, ছেলের দিকে টেনে কথা কইবে, দুনিয়া যা করে করুক। তুমি যদি ওর মাথায় বাড়ি মারো, ছেলে কার কাছে যাবে? ও তো নিজে যায় নাই চোখ লেখা করতে। রামপাল নিজেই ডেকেছিল, গুরুবাক্য অমান্য করত, চলে আসতো। আর যদি সাপ লাগে আমাদের, সংসার পুড়ে যায়। যদুমণি ঠোঁট কামড়ে কান্না চেপেছিল। আবার ভোরের ট্রেন আসে, ভোরের মন্দ বাতাসের সাথে সাথে। দেবী পক্ষ শুরু হয়েছে। দাসপাড়ার একরত্তি মাজা বাঁকা শিউলি গাছটির নিচে এই সময় শিউলি ফুলেরা ঘুমিয়ে থাকে। গাছ তার সুবাস ঝলকে ঝলকে পাঠায় এ বাড়ি ও বাড়ি। রূপেন দাসের ঘরের বাতাসে ওষুধের গন্ধে মিশে আছে শেফালির ঘ্রাণ। হয়তো সেই প্রভাতের সুবাস আরও একটুখানি নিতেই ছোট জানলাটির ধারে গিয়ে দাঁড়িয়েছিল রূপেন দাস। গড়াদের দিকে পিঠ করে বলল, আগুন লাগলে লাগবে, মায়ের চোখ না লিখলেই তোর ছেলেকে সোনার থালে ভাত বেড়ে দেবে বাবুরা, পান জল দেবে, খাটে বসতে দেবে। ছুতরি করুক আর ঠাকুর করুক, চামার চামারই থাকবে। তার শেষ কথা কটি আধঘুমন্ত ছেলের কানে গেছে। রূপেন জানত না, অর্জুনও তেমন করে জানেনি, কিন্তু রক্তের মধ্যে কোথাও কড়া নেড়েছিল কথাগুলো। না হলে 72 সালের সকালবেলায় মাথায় বুকে খড়মাটি, হাতে ছাই আর আগুনের ছ্যাঁকা। বলাই মুদির দিকে পিঠ করে অর্জুন কেন বলবে, লাগুক লাগুক নিয়া ব্র্যাকেটে আগুন, কারা লাগায় আমার জানতে বাকি নাই। যদুমণির প্রাণে গত 10 বছর ধরে যে ভয় ছিল, জীবনের ছোটোখাটো সুখ দুঃখের তলায় চাপা পড়ে ঘুমিয়েই পড়েছিল প্রায়, সেই ভয় আবার হিসহিসিয়ে উঠেছে সাপের মতো। পৃষ্ঠা 11। ঘর দুয়ারে না লাগলেও কারখানায় তো বটে।
পাশাপাশি জ্বলতে থাকা জগদ্ধাত্রী প্রতিমার অলৌকিক রূপ যদুমণিকে মুগ্ধ করার বদলে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। কিন্তু অনেক দিন হলো সে মুখে কুলুপ এঁটেছে। অর্জুনের কপালে ইঞ্চিখানিক লম্বা বাঁকা গভীর দাগটা তাকে চুপ করিয়ে রাখে। কেবল পোড়া কারখানার আউশ চালের ভাত পাঠাতে পাঠাতে মনে মনে ভেবেছিল পেমেন্ট হলে মাংস হবে বলেছিল ছেলে, তার হলো না। 3টি দিন 3 রাত কিভাবে সময় বুকে বুকে হেঁটে এগিয়েছিল এই কদিন কারো মনে নেই এখন। টেনে টেনে জ্বলন্ত খড় বার করা, মাটির প্রলেপ দেওয়া মোটা করে, আবার গুলের আগুন ধরে সে কাঁচা মাটির শুকোনো। একটু করে মাটি শুকোয়, তাতে রং পড়ে। সঙ্গে সঙ্গে চলতে থাকে গয়নার কাজ, শাড়ির পাড় লাগানো, চুলের গুছি সাজানো। মাত্র 24 ঘন্টার কাজই পিছিয়েছে, কিন্তু বাঁধা সময়ের হিসেবে সে অনেক। কারখানার মান থাকবে না ডেলিভারি না হলে। বিশু যতক্ষণ গুলের আগুন ধরে, অর্জুন রঙের কাজে কুন্তি ফাটলের মাটি লাগায়, যদুমণি চুলের গুছি সাজায় পাড়ার ছেলেপিলেগুলোকে নিয়ে। দুপুরের ভাত বসে আর খাওয়া হয় না, কোনো মতে আধ বসা হয়ে সারা। বিকেলের মুখে একটু চটকা এলে টান টান হয়ে আধ ঘন্টা গড়ানো। 24 ঘন্টায় ওইটুকু ঘুম মালিক আর কারিগরের। দুভার চা খেয়ে সন্ধে যে যুদ্ধের আরম্ভ, তা চলে সারা রাত। ভোরের দিকে পিঠ টনটন করে, মনে হয় জ্বর এসেছে। বৃহস্পতির বদলে শুক্রবার বিকেল সন্ধে ডেলিভারি হলো ঠাকুর। হাওড়ার পুজো কমিটি 50 টাকা কেটে নিল 2-1 জায়গায় রং কাঁচা বলে। বাকিরা পাড়ায় এসে শুনেছিল কাঠামোর খড়ে আগুন লাগার অলৌকিক কাহিনী। মল্লিক বাজারের সেক্রেটারি রবিন বোস সিগারেট পায়ে নিভিয়ে বলেছিলেন, তোমাদের দোষ না, আবহাওয়ার এদিক ওদিক থাকতেই পারে, কাজ আগে করতে কি হয়। মঙ্গলবার রাত অবধি বসে না থেকে আগে ঠাকুর শুকোতে পারতে। অর্জুন লরির পেছনে দাঁড়িয়ে ঠাকুর তোলার তদারক করছিল। কার্তিকের ঈষৎ ধূসর সন্ধ্যা, আকাশে শুক্র গ্রহ জ্বলজ্বল করছে। আকাশ ভরা নীলাভ অন্ধকার যেন একটি ঘেরাটুপ। তারই গায়ে আঁকা অর্জুন দাসের তুলির 2 অপ্রতিম চোখ, একটি বিষাদ গম্ভীর মুখ, তার চারপাশে কুঞ্চিত কেশের আরও এক ধরনের অন্ধকার। না, কোনো খুঁত নেই, কোনো ত্রুটি রাখেনি অর্জুন, অসুরের পায়ের হরিণ চামড়ার জুতোর সাদা টিপগুলো পর্যন্ত। চামড়ার নিচে নীল শিরা স্পষ্ট দেখা যাচ্ছে অসুরের হাতে, এই অল্প আলোতে। নিজের বুকের ভেতর থেকে বার হয়ে সামনে দাঁড়িয়েছে যে রূপ, তাকে দেখতে দেখতে বাক্য ভরে যাওয়ার কথা। তবু বিশুর ছেঁড়া হাফ প্যান্ট আর কাদামাখা শরীরের দিকে তাকিয়ে অর্জুনের রগের শিরায় দপ করে আগুন জ্বলেছিল। মল্লিক বাজার সেক্রেটারির সিগারেটটার ওপর মনে মনে পা ডলে দিয়ে বলেছিল, 2টো পুজো কমিটি ঠাকুর নিয়ে গেছে, দুর্গা ঠাকুর, আজও টাকা পাইনি। আপনারাও অ্যাডভান্স দেবেন না। আমার বাপের এত টাকা নেই যে ঘর থেকে টাকা লাগাবো। কালির ডেলিভারির টাকা পেয়েছি, তাই দিয়ে জগদ্ধাত্রীর সাজ আর শাড়ি কিনেছি। যার কপাল খারাপ, আকাশের দেবতাও তার পেছনে লাগে, কি করব। পৃষ্ঠা 12। গলির মোড়ে মোড়ে আস্তে আস্তে শেষ লরিটা মিলিয়ে গেলে অর্জুন বিশুকে থাপ্পড় মেরেছিল পিঠে। খুব খেটেছিস, সাবাস, চান করে বাজারে যা, আজ মাংস খাবো সবাই। একেবারে 1 কিলো মাংস 8 টাকার, অনেক রাতে হই হই করে খাওয়া হয়েছিল, আরও পেঁয়াজ অনেক লঙ্কা দিয়ে। কুন্তি একেবারে হাত খুলে রেঁধেছে। অর্জুন হাসি ঠাট্টা করছিল অনেক, কিন্তু খেয়েছিল কম। খিদে পেলে যে হাঁ হাঁ করে খায়, মাংসের টুকরো নিয়ে তার আঙুলের নাড়াচাড়া কুন্তির চোখ এড়ায়নি। কিন্তু কিছু বলেনি কুন্তি। 8 বছরের ছোট ভাইকে সে চেনে পেটের ছেলের চেয়েও বেশি। বৃহস্পতিবারের ভোরে কারখানায় কাজ করতে করতে একসময় শরীরের জল খালাস করতে নর্দমার ধারে গেছিল অর্জুন। তারপর মাথাটা অল্প দুলে উঠেছিল আপনা থেকে। 2-1 লহমা ভেবেছিল, তারপর ঘরের জানলায় গিয়ে দাঁড়িয়েছিল। কুন্তি অনেক ভোরে ওঠে, বাবা মারও আগে। কাপড় ছেড়ে ঠাকুরের ঘটের সামনে বসে, ভাইয়ের ডাকে আলতো করে দরজা খুলে এসে দাঁড়িয়েছিল। কি হয়েছে রে? একটু বাইরে আয় তো দিদিভাই। আকাশের ঘোর তখনও কাটেনি, বৃষ্টি ছিল না গত রাতে। হিমে মাখামাখি হয়েছিল নর্দমার ধারের ঘাস। নর্দমার কংক্রিট পাটাতনের নিচে একটা ছেঁড়া পা, ফর্সা, অল্প লোম, জানুর ওপর থেকে ছেঁড়া, অর্থহীনভাবে পড়ে আছে। দিদির দিকে তাকিয়ে অস্ফুটে অর্জুন বলেছিল, তপেশদা। কুন্তি কথা না বলে 2 হাতে চোখ ঢেকেছিল কেবল।
বেলা বাড়ার পর স্থানীয় পুজো কমিটি পুলিশকে খবর দেয়। অর্জুন তখন কাজে গলা ডোবা। তপেশ মুখার্জির হত্যার সংবাদ বাতাসে ঘুরে ঘুরে থিতিয়ে গেছে মাঝ দুপুরে। ওই বিচ্ছিন্ন পায়ের অর্থহীন পড়ে থাকা ভোমরার মতো ঘুরেছে অর্জুনের মাথার রন্ধ্রে। কিন্তু ও কাজ থামাতে পারেনি। দম ফেলার সময় নেই। কুন্তি গেছিল মিত্রদার বাড়ি খবর দিতে। পুজো কমিটির মেম্বার মিত্রই পুলিশকে খবর দিয়েছিলেন। ঠুনকো কমজোর মরদ নয় অর্জুন দাস যে খেতে বসে গা গুলোবে, ভাত উগড়ে দেবে। বাবা মা বিশু দিদি কেউই ভালো মন্দ কিছু খায়নি কালী পুজোর পর থেকে। ডেলিভারির বড় খাড়াখানা ঝুলেছিল সামনে, সেটা খসেছে। তবু ওই পাটাকে ভোলা এত সহজ নয়। মানুষের মাংসের জন্য মানুষের মৃগয়া, তারই এক সাদা কালো ছবি পড়েছিল নর্দমায়। জগদ্ধাত্রী পুজোর আগেই সেই রাতে অর্জুন অনেকক্ষণ ধরে ঘষে ঘষে হাত ধুয়েছিল। হাত শুকেছিল নাকের কাছে নিয়ে। পেঁয়াজ রসুন মশলার গন্ধ ছাপিয়ে কি স্পষ্টতর হয়ে উঠছে রক্তের ভোঁতা ঘ্রাণ। অনেক ধুয়েও রক্তের গন্ধ ছাড়াতে পারছিল না অর্জুন। সে তো কখনো গরুর চামড়া ছাড়ায়নি, রক্ত মাখেনি। কেবল মাটি, খড়, খড়, মাটি, বাঁশের সঙ্গে তার কারবার। তবু কেন যেন মাটির মধ্যেই কেটে ছিঁড়ে যায় রক্তবাহী শিরা ধমনী। হাত দুটি কষ্টে ভিজে ওঠে। কেন এমন হয় অর্জুনের? পৃষ্ঠা ১৩, তৃতীয় অধ্যায়। এই বাড়ির সামনে দিয়ে ট্রেন যায়, এত কাছ দিয়ে যে বলতে গেলে চায়ের কাপে চলকে ওঠে তার শব্দ। ট্রেন লাইনের ঢালে আগাছার ধুলোট জঙ্গল। এক জায়গায় ঠ্যাস দিয়ে অনেককাল হলো দাঁড়িয়ে আছে পুরনো টেম্পো ভ্যানের জংধরা কঙ্কাল। টানা রিকশার মরা হাড়গোড় কেউ ফেলে রেখে গেছে তার ধারে কাছে। বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে তার বাঁকেই ট্রেন ব্রিজ। ঝমঝম ট্রেনের শব্দ তার নিচে দাঁড়িয়ে শুনলে রোমাঞ্চ হয়। কারখানায় যাতায়াতের পথে এখনও মাথার উপর দিয়ে ট্রেন গেলে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে শোনে অর্জুন। ওই শব্দ তার রক্তে দোল দেয়। ছেলেবেলায় যেমন দিত আজও তেমন করে ডাকে। পথটি সমতল নয়, উঁচু নিচু। খয়াটে পিচের একখান অমসৃণ ফিতে যেন দুলে দুলে যাচ্ছে। ঘন ঘন গাড়ির ছুট, ডিজেল ধোঁয়া আর মানুষের আনাগোনায় ব্যস্ত। সিআইটি রোডের গা থেকে বেরিয়ে রাস্তাটা এঁকে বেঁকে গেছে চামড়াহাটের পাশ দিয়ে। ৩ নম্বর ব্রিজে উঠে আবার লাফিয়ে নিচে নেমেছে। প্রায় অর্ধবৃত্তে ঘুরে পাঁজর বার করা রেল কোয়ার্টারের সামনে দিয়ে চলে গেছে রেল ব্রিজের নিচে। ৩ নম্বর ব্রিজের উপর দাঁড়ালে দেখা যায় সারি সারি রেল লাইন ঝকঝক বা চিকমিক করছে দিন রাতের আলোয়। সরস্বতী পুজো শেষ, বাতাসের ধরন ধারণ বদলে গেছে। এলোমেলো পাগলাটে চলনে সে জানাচ্ছে বসন্ত এসে গেল বলে। ব্রিজ পেরোলে যে টিনের গুমটি যার পান বিড়ির দোকান কেবল রাত গড়ালেই খোলে, তার চালে অজস্র আমঞ্জরির পিঙ্গল চূর্ণ। গাছের নিচে বুড়ো মুচি বসে দিনের বেলায়। তার কাঁচা পাকা চুলে মঞ্জরি, কুটো, পালক এসব কোথা থেকে উড়ে এসে জড়িয়ে যাচ্ছে বুড়োর খেয়াল নেই। এ পাড়ার বাতাসে শুঁকলে কি অল্প কেরোসিনের গন্ধ পাওয়া যাবে? না, সে হয়তো মনেরই ভুল। অমলকুণ্ডুর বাড়ির গন্ধ রেল ব্রিজের বাতাসে কি করে আসবে? জোয়ান মেয়েটা পুড়ে মরেছে, মরে একেবারে বেঁচে গেছে। বউ হারানোর এজাহার দিতে গেছিল অমলকুণ্ডু। সঙ্গে সাঙ্গপাঙ্গ ছিল ২-১০ জন। বান্টি ছিল, কানু, আশিস, এক গেলাসের সব ইয়ার। নতুন বিয়ে হওয়া বউ ফেরার, হয়তো কারো সঙ্গে ভাবসাব ছিল, বিয়ের পর বলেনি। গয়না গাঁটি দামি কাপড় চোপড় কিছুই তো পাওয়া যাচ্ছে না। এসব থানায় বলে এসেছিল অমলকুণ্ডু। ২ চোখ নখ দিয়ে খিমচিয়ে অল্প জলও কি বার করেনি? রাত জাগা লাল লাল চোখ, খাড়া না আঁচড়ানো চুল। সেকেন্ড অফিসারের মায়া হয়েছিল, কিন্তু শ্বশুর বাড়িটা ঝামেলা করলো। এদিকে কানাকড়ির মুরদ নেই, ১০০টা টাকাও চাইলে বার করে না। অন্যদিকে টান মায়া উথলে পড়ছে। রোগা শুঁটকো লক্ষ্মীটারা ওই মেয়েকে কে বিয়ে করতো অমলকুণ্ডু ছাড়া? তাদের বাড়িতে বাসন বেশি পড়ে, কাপড় একরাশ বলে ঠিকে লোক টেকে না। সেই কাজগুলো পুতুল করত। অষ্টমঙ্গলা থেকে ফিরতেই কাজের লোক ছাড়ানো হয়ে গিয়েছিল। পৃষ্ঠা ১৪। অমলকুণ্ডুর মা তাই বলে ওর হাতে খেতে চাইতেন না। মা গো, কেমন যেন আরশোলার পায়ের মতো আঙুল।
বাড়ির সবার রান্না না হয় করলো, মা নিজের ভাতে ভাত ফুটিয়ে নেবেন, বউয়ের হাতে খাবেন না। পুতুলের মরার খবর পেয়ে ছুটে এসেছিল তার দাদা ভগীরথ। ঘরের ভিতর কেরোসিনের গন্ধ তার নাকে ধাক্কা দিয়েছিল গোড়াতেই। সে কথা বলতে অবশ্য ডেরে করে ছুটে এসেছিল পুতুলের শাশুড়ি। অমল কুণ্ডুর মুখ বেশ শোকার্ত, থমথমে, তেমন কিছু বলেনি। বোন কোথায় পালালো আগে তার হদিশ করো বাছা।